পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারটা তোমরা অনেকেই অনেক ভয় পাও, কারণ এই চ্যাপ্টারের যে কন্টেন্টগুলো এগুলো এত এলোমেলো, এগুলো তোমাদের মাথায় ঢুকে না। যারা এই চ্যাপ্টার নিয়ে অনেক বেশি টেনশনে আসো, তোমাদের জন্য আমি টোটাল চ্যাপ্টারটা অ্যানালাইসিস করছি। এই চ্যাপ্টারটা থেকে কি কি পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাকে এই ভিডিওতে ব্যাখ্যা করে দিব। তাছাড়া যদি তোমার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা একদমই পড়া না থাকে, তাহলে আমি একটা 2.5 ঘন্টার ক্লাস সাজেস্ট করব, যেই ক্লাসটা দেখে তুমি একদম A to Z এই চ্যাপ্টারটা কভার করে ফেলতে পারবা বোর্ড পরীক্ষার জন্য। আই রিপিট, বোর্ড পরীক্ষার জন্য। আমি 25 ব্যাচের জন্য এই চ্যাপ্টারটাকে অ্যানালাইসিস করে বোর্ড কোশ্চেন ওরিয়েন্টেড একটা ওয়ান শট নিছিলাম, 2.5 ঘন্টার ওয়ান শট। এই যে 2.5 ঘন্টার ওয়ান শট, এটা টোটালি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে করা, এবং বোর্ড কোশ্চেনের জন্য ধাপে 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 এই জিনিসপত্রগুলো আমি সুন্দর মতো সাজাইছিলাম। তো সেই ওয়ান শটটা তুমি যদি দেখো, আমার ইউটিউব চ্যানেলে যাবা মিল্টন খন্দকার, এর ভিতরে পপুলার ভিডিওজের মধ্যে সবচেয়ে বেশি পপুলার ওয়ান শট হচ্ছে এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের। একটা হচ্ছে এই যে ভার্সিটি ক কেমিস্ট্রির একটা ওয়ান শট আছে, যেটা 2.5 লাখ ভিউজ গেছে, এটা সবচেয়ে বেশি পপুলার। তারপরে সেকেন্ড পপুলার হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের ওয়ান শটটা, 1,83,000 স্টুডেন্ট এই ক্লাসটা করছে। তোমার যদি কিচ্ছু পড়া না থাকে, তাহলে তুমি এই 2.5 ঘন্টার ক্লাসটা করো, একদম কোশ্চেন ওরিয়েন্টেড ক্লাস, প্রত্যেকটা কোশ্চেনকে ধরে 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 করানো আছে। এর ভিতরে এই 2.5 ঘন্টার ভিতরে শঙ্করায়ন পার্টটা নাই। শঙ্করায়ন পার্টটাকে আমি আলাদা আরেকটা ভিডিওতে শেখাইছিলাম। তুমি শঙ্করায়ন পার্টটার জন্য তুমি শঙ্করায়ন মিল্টন ভাইয়া লিখে সার্চ দিবা, ভিডিও পেয়ে যাবা, অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে এই দুইটা ভিডিওরই লিংক আমি দিয়ে দিব। এবার আসি আমরা এই চ্যাপ্টার থেকে ঠিক কি কি পড়বো, এই চ্যাপ্টার থেকে ঠিক কি কি পড়বো। বাই দ্য ওয়ে, এই দেখো ভার্সিটি ক কেমিস্ট্রিতে কিন্তু আমি বেশ রেপুটেটেড একজন টিচার, আমার ক্লাসগুলা বিগত কয়েক বছর যাবত স্টুডেন্টরা করছে। তোমরা যারা যারা ভার্সিটি ক এর প্রিপারেশন নিবা, তোমরা অ্যাডমিশনে আমার সাথে কানেক্ট থাকতে পারো, ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। এখন আমরা ওইসব নিয়ে মার্কেটিং করবো না, আমরা তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে কথাবার্তা বলবো। আসো, প্রথম ব্যাপার হইতেছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারের পর্যায় সারণীর বেসিক ইনফো এই জায়গা থেকে এমসিকিউ আসতে দেখা যায়। পর্যায় সারণীর বেসিক ইনফরমেশন থেকে এমসিকিউ আসতে দেখা যায়। তো কি টাইপের ইনফরমেশন? পি ব্লক মৌল সংখ্যা কয়টা, তারপর ডি ব্লক মৌল সংখ্যা কয়টা, এফ ব্লক মৌল সংখ্যা কয়টা, তারপরে হচ্ছে যে এই যে সেম এস পি ডি এফ যে মৌলগুলা কোনটার কয়টা সংখ্যা, নিচের মৌলটি কোন ব্লকের, এই টাইপের যে ইনফরমেশনগুলো আছে, ব্লক ভিত্তিক তোমাকে আলাদা করে চিনতে হবে কোন ব্লকে কয়টা মৌল আছে, কোন মৌলটা কোন ব্লকের, এটা চিনতে হবে। এছাড়া বিভিন্ন ব্লক ভিত্তিক মৌলগুলার ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে অবস্থান, এটাও তোমার পর্যায় সারণীর বেসিক ইনফরমেশনের মধ্যে পড়ে। সো কোন মৌলের অবস্থান কোথায়, এইটা একটু আইডেন্টিফাই করার টেকনিকগুলো তোমাকে শিখতে হবে, এটা থেকে তুমি এমসিকিউ পাবা। এবার আসো, পি ব্লক মৌল থেকে অনেক প্রশ্ন আসে, এর মধ্যে এই 4টা প্রশ্ন হচ্ছে সবচেয়ে ফেমাস। এই 4টা প্রশ্ন সবচেয়ে ফেমাস, এই প্রশ্নগুলা তোমার খ গ এই জায়গাতে ব্যাখ্যায় আসে। যেমন ধরো, পিএইচ3 অপেক্ষা এনএইচ3 অধিক ক্ষারধর্মী, এই প্রশ্নটার ব্যাখ্যা অনেক সময় আসে। SiCl4 আর্দ্র বিশ্লেষিত হয়, CCl4 হয় না, এটা অনেক বেশি পরীক্ষায় আসে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন, এটা অনেক বেশি পরীক্ষায় আসে। PCl5 গঠন হলেও NCl5 গঠন হয় না। এই যে 4টা প্রশ্ন দিলাম, এই 4টা প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া আরো কয়েকটা প্রশ্ন আছে, তোমরা চাইলে সেগুলো পড়ে নিতে পারো, বাট এই 4টা প্রশ্নকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পড়বা। আই রিপিট, আমি আরেকবার রিপিট করতেছি, এই 4টা প্রশ্নকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পড়বা পি ব্লক থেকে। ডি ব্লকে আসবো, ডি ব্লকে আসার আগে আরেকটা কয়েকটা কথা বলি। আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এই যে দুইটা টপিক, এখানে আয়নীকরণ শক্তির যে ক্রম, ইলেকট্রন আসক্তির যে ক্রম, এইটা খুব ভালো করে শিখতে হবে। আয়নীকরণ শক্তির ক্রম বা আয়নীকরণ বিভবের ক্রমের যে ব্যতিক্রমগুলো আছে, এই ব্যতিক্রমগুলো কেন হয় এবং ব্যতিক্রমগুলা কার সাথে কে ব্যতিক্রম, এটার যে সিকোয়েন্স আছে, এটা খুব ভালো করে শিখতে হবে। ইলেকট্রন আসক্তির যে ব্যতিক্রম আছে, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন, খুব ভালো করে শিখতে হবে। এমসিকিউতে আসে, এমসিকিউতে আসে, আবার খ নম্বরে ব্যাখ্যামূলক কোশ্চেনেও দিয়ে দেয়। আয়নীকরণ শক্তির ক্রম, তারপরে ইলেকট্রন আসক্তির ক্রম, এগুলো হচ্ছে কি আমার খ নম্বরে ব্যাখ্যামূলক প্রশ্নে দিয়ে দিবে, আবার আমার এমসিকিউতেও দিয়ে দিবে। সো এটা খুব ভালো মতো পড়তে হবে। এবার আসো অক্সাইড ধর্ম, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখা যায়, এমসিকিউ টাইপের প্রশ্ন আসতে দেখা যায়। নিচের কোনটি উভধর্মী অক্সাইড, নিচের কোনটি অম্লীয় অক্সাইড, নিচের কোনটি ক্ষারীয় অক্সাইড, এই টাইপের প্রশ্ন তুমি অনেক আসতে দেখবা। সো যেহেতু এই টাইপের প্রশ্ন অনেক আসে, এই অক্সাইড ধর্ম এই পার্টটা একটু ভালো করে দেখে নিবা। এই পার্টটাও খুব সুন্দর মতো পড়াই দেওয়া আছে ওয়ান শটের মধ্যে, এই সবই পড়াই দেওয়া আছে, তুমি ওয়ান শটটা কইরো, অথবা তুমি যেটা করতে পারো একা একা বই ধরে ধরে আমি যে টপিকগুলো যেভাবে পড়তে বলতেছি এভাবে পড়বা।
আচ্ছা, এবার আসো ডি ব্লকে কি পড়বা। ডি ব্লকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকিউ এর জন্য হচ্ছে রঙিন যৌগ ব্যাখ্যা। এটা সিকিউ এর জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। রঙিন যৌগ ব্যাখ্যা তুমি হাজারি স্যার বলো অথবা কবির স্যার বলো, যে কোনো একটা বইতে রঙিন যৌগের যে বেসিক ব্যাখ্যাগুলো দেয়া আছে এই ব্যাখ্যাগুলা খুব ভালো মতো পড়বা। রঙিন যৌগের যে ব্যাখ্যাগুলো দেয়া আছে একটা দুইটা ব্যাখ্যা শিখলেই এখানে তুমি হচ্ছে তোমার ভ্যালেন্স বন্ড থিওরি এবং ক্রিস্টাল ফিন থিওরির যে থিওরিগুলো আছে ওগুলা দিয়ে যে ব্যাখ্যাগুলো তোমার করা আছে এই ব্যাখ্যাগুলো তুমি ভালো মতো শিখে ফেলতে পারবা। এই ব্যাখ্যাগুলাই তোমার হচ্ছে শিখতে হবে। যদি এটা না পারো তুমি হচ্ছে আমাদের ওয়ান শট দেখো, ওয়ান শটের মধ্যে আমরা এগুলো খুব সুন্দর মতো পড়াইছি। দেখো এই যে এই চ্যাপ্টারের উপরে শর্ট সিলেবাস ফুল সিলেবাস কোনো সিলেবাস নাই। আমরা যখন শর্ট সিলেবাস ছিল তখন যখন ওয়ান শট নিছি তখনও আমরা ফুল সিলেবাস পড়াইছি, বিকজ এগুলো হচ্ছে কোর টপিক। এই টপিকগুলো বাদ দেওয়া যায় না, এগুলো পরীক্ষায় দিয়ে দেয়। ঠিক আছে, এই জন্য আগের যে ওয়ান শট ওগুলা দেখলেও তোমার হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওর মধ্যেও দেখবা আমরা রঙিন যৌগ ব্যাখ্যা খুব সুন্দর করে পড়াই দিছি। জটিল যৌগ ব্যাখ্যা এটাও খুব সুন্দর করে পড়াই দিছি। জটিল যৌগ ব্যাখ্যা, এই জটিল যৌগের ব্যাখ্যা তো ডেফিনেটলি তোমার সিকিউতে আসে। এছাড়া জটিল যৌগ থেকে আরো এমসিকিউতে প্রশ্ন আসে, প্রচুর পরিমাণে এমসিকিউতে প্রশ্ন আসে। যেমন ধরো জটিল যৌগের তোমার হচ্ছে যে কেন্দ্রীয় ধাতবায়ন এবং লিগ্যান্ড এর মাঝখানে যে সন্নিবেশ বন্ধন হয়, লিগ্যান্ড কারা 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 লিগ্যান্ড তোমার হচ্ছে মনোডেন্টিক লিগ্যান্ড, বাইডেন্টিক লিগ্যান্ড বা পলিডেন্টিক লিগ্যান্ড কারা, দুর্বল লিগ্যান্ড শক্তিশালী লিগ্যান্ড কারা। তারপর হচ্ছে এখানে আমাদের যে কোঅর্ডিনেশন নাম্বার থাকে, কোন কোন যৌগের কোঅর্ডিনেশন নাম্বার কত, এই টাইপের যে ছোট ছোট এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো হয় এগুলো খুব ভালো করে শিখতে হবে। জটিল যৌগের সংকরায়নও মাঝে মাঝে চলে আসে, বইতে যে কয়টা সংকরায়নের স্পেসিফিক ভাবে ব্যাখ্যা দেওয়া আছে এই কয়েকটা সংকরায়ন আরো বেশি ভালো করে শিখবা বইতে, বিশেষ করে হাজারি স্যারের বইতে বা কবির স্যারের বইতে যে কয়টার ব্যাখ্যা দেওয়া আছে এই কয়টা শিখলেই তোমার হয়ে যাবে। আচ্ছা, প্যারাচম্বুক, ডায়াচম্বুক, ফেরোচম্বুক, বিশেষ করে ফেরোচম্বুকের ক্ষেত্রে আয়রন, কোবাল্ট, নিকেল এই তিনটে হচ্ছে ফেরোচম্বুক পদার্থ। এই তিনটা এমসিকিউতে সবচেয়ে বেশি দেখা যায়। নিচের কোনটি ফেরোচম্বুক পদার্থ? সো প্যারাচম্বুক কারা? বিশেষ করে তোমার ধরো যে 21 থেকে 30 পর্যন্ত স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলার মধ্যে কে প্যারাচম্বুক, কে ডায়াচম্বুক, কে ফেরোচম্বুক এগুলা ভালো করে শিখতে হবে। প্যারাচম্বুকের বৈশিষ্ট্য কি, ডায়াচম্বুকের বৈশিষ্ট্য কি, ফেরোচম্বুকের বৈশিষ্ট্য কি, এগুলো একটু সুন্দর করে শিখতে হবে। এগুলা যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিতে পারে, বাট সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ফেরোচম্বুক, আয়রন, কোবাল্ট, নিকেল এই তিনটা, এটা খুব ভালো মতো পড়বা। এবার আসো, এক ধরনের প্রশ্ন আসে হচ্ছে কয় ধরনের বন্ধন আছে, কয় ধরনের বন্ধন আছে। ঠিক আছে, কয় ধরনের বন্ধন আছে মানে ধরো জিনিসটা এরকম, তোমাকে বলে দিল যে অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে কয় ধরনের বন্ধন আছে। তারপরে দেখো PH4Cl এখানে কয় ধরনের বন্ধন আছে। কপার সালফেট ইনটু 5 মলিকিউল পানি এখানে কয় ধরনের বন্ধন আছে। এই যে টাইপের প্রশ্নগুলা বা এই টাইপের যে যৌগগুলো আছে যৌগগুলোর মধ্যে কয় ধরনের বন্ধন আছে এটা আমাদের পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিবে। সো এটা খুব ভালো মতো শিখবা। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে খ নম্বরে ব্যাখ্যামূলক প্রশ্নে দিয়ে দিতে পারে অথবা এমসিকিউতে দিয়ে দিতে পারে। ঠিক আছে, বা বলে দিতে পারে যে অ্যামোনিয়াম ক্লোরাইডে কি কি টাইপের বন্ধন আছে, অপশনে দিয়ে দিবে আয়নিক, সমযোজী, সন্নিবেশ সমযোজী, তিনটাই হতে পারে, দুইটা হতে পারে। এটা তোমাকে ভালো মতো শিখতে হবে। এগুলো আমরা ক্লাসে শেখাই দিছি, ক্লাস কইরো। নির্দিষ্ট যৌগের সংকরায়ন ব্যাখ্যা এটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো একটা নির্দিষ্ট যৌগ দিয়ে দিল, সাপোজ ধরো হচ্ছে তোমাকে মিথেন দিয়ে দিল, বা ধরো অ্যামোনিয়া দিয়ে দিল, বা ধরো পানি দিয়ে দিল। হ্যাঁ, এই যে নির্দিষ্ট যৌগ বা অন্য যে কোনো যৌগ, যেমন ধরো CCl4 দিয়ে দিল, এরকম নির্দিষ্ট যৌগ PCl5 দিয়ে দিল, এই টাইপের নির্দিষ্ট যৌগগুলোর ক্ষেত্রে সংকরায়ন ব্যাখ্যা করতে বলতে পারে। সংকরায়ন ব্যাখ্যা মানে একদম ভেঙে ভেঙে অরবিটাল ধরে ধরে ব্যাখ্যা করতে হবে, আকার আকৃতি কোণ এগুলা কেন হইতেছে এগুলার ব্যাখ্যা তোমাকে সুন্দর মতো করতে হবে। ঠিক আছে, সো এখানে কেন্দ্রীয় পরমাণু ধরে ধরে তোমার সংকরায়নের ব্যাখ্যার যে টেকনিকটা শিখতে হবে। এটা আমার একটা আলাদা সেপারেট ভিডিও আছে যেখানে আমি সংকরায়নের ব্যাখ্যা তুমি কিভাবে করবে এটা খুব সুন্দর মতো শেখাইছি। সংকরায়নের উপরে এই ভিডিওটা দেখো, তুমি ইউটিউবে যে লিখবা যে সংকরায়ন মিল্টন ভাইয়া, তাহলে আমার এই ভিডিও চলে আসবে। এই ভিডিও দেখে সংকরায়নের ব্যাখ্যাটা ভালো মতো শিখো, এটা পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, ভ্যাসপার থিওরি আর সংকরায়ন এই দুইটা কানেক্টেড। ভ্যাসপার থিওরি হচ্ছে সংকরায়নে যে কোণটা তৈরি হয় সেই কোণের ব্যতিক্রম কেন হয়। ওই যে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন যেটা আছে, মানে তোমার যোজ্যতা স্তরে ইলেকট্রনগুলোর কারণে যে বিকর্ষণ হয়, বিকর্ষণের কারণে তোমার কোণের পরিবর্তন হয়, এর কারণে আমার কোণের পরিবর্তন কত হচ্ছে এবং আকৃতি কি টাইপের বিকৃতি হচ্ছে। যেমন ধরো তোমার মিথেনের ক্ষেত্রে 109 ডিগ্রি 109.28 আসে, মানে 109 ডিগ্রি 28 মিনিট আসে চতুস্থলকীয়। বাট অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখা যায় যে একজোড়া লন পেয়ারের কারণে এটা পরিবর্তন হয়ে যায়, 107 ডিগ্রি হয়ে যায়। পানির ক্ষেত্রে 104.5 ডিগ্রি হয়ে যায়। তো এই যে বন্ধন কোণের পরিবর্তন হয়ে যায় এবং একটা ভি শেপ হয়ে যায়, আরেকটা হচ্ছে তোমার অন্য আকৃতির হয়ে যায়। এই যে আকৃতির পরিবর্তন এবং
কোণের যেই পরিবর্তন, এই পরিবর্তনটা আমাদের ব্যাখ্যা শিখতে হবে। বিশেষ করে এই তিনটায় সবচেয়ে বেশি আসে, তোমার মিথেন, অ্যামোনিয়া, পানি, এই তিনটার ব্যাখ্যাই সবচেয়ে বেশি আসে। যদি প্রশ্ন কঠিন না করে, জটিল না করে, যদি নর্মাল তোমার বইতে যা আছে তাই দিয়ে দেয়, তাহলে এখান থেকেই দিয়ে দিবে, এখান থেকেই দিয়ে দিবে, এটা ভালো মতো পড়বা। আচ্ছা, এবার আসো হাইড্রোজেন বন্ড থেকে কি কি পড়বা। হাইড্রোজেন বন্ডের কারণে ভৌত অবস্থার যে পরিবর্তন হয়, এটা ব্যাখ্যামূলক প্রশ্নে সবচেয়ে বেশি আসে। গ বা ঘতে হাইড্রোজেন বন্ডের কারণে, গ বা ঘতে হাইড্রোজেন বন্ডের কারণে তোমার হচ্ছে ভৌত অবস্থার যে পরিবর্তন, যেমন ধরো H2S গ্যাস কিন্তু H2O তরল কেন, H2S গ্যাস H2O তরল কেন, হাইড্রোজেন বন্ডের কারণে ভৌত অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ভৌত অবস্থার পরিবর্তন রিলেটেড আমাদের মেইন বইতে যে কয়টা ব্যাখ্যা আছে সব কয়টা ব্যাখ্যা পড়বা, এই কয়টা ব্যাখ্যা থেকে প্রশ্ন আসবে। বিশেষ করে আমার মনে হয় এই যে ইথানোয়িক অ্যাসিডের ডাইমার, এই ব্যাখ্যাটা আসতে পারে, আর বরফের গঠন, এই ব্যাখ্যাটা আসতে পারে। এই দুইটা থেকে যদি ব্যাখ্যা নাও আসে, হাইড্রোজেন বন্ড থেকে এই দুইটার আমার এমসিকিউ চলে আসতে পারে যে ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে কয়টা হাইড্রোজেন বন্ড থাকে, বরফে কয়টা হাইড্রোজেন বন্ড থাকে, বরফের গঠনে 1 মোল পানিতে কয়টা হাইড্রোজেন বন্ড থাকে, এই টাইপের প্রশ্ন আসতে দেখা যাবে। এছাড়া আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড আছে না, নিচের কোনটি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড, নিচের কোনটি অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড, এগুলো এমসিকিউতে আসতে দেখা যাইতে পারে। বা যদি ব্যাখ্যামূলক প্রশ্নেও দেয়, তাহলে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডের ব্যাখ্যা দিতে বলবে এবং উদাহরণ সহ ব্যাখ্যা দিতে হবে, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডের ব্যাখ্যা দিতে বলবে, উদাহরণ সহ ব্যাখ্যা দিতে হবে। এই টাইপের প্রশ্নগুলা তুমি হচ্ছে যে পাবা কোন কোন জায়গা থেকে, হাইড্রোজেন বন্ড থেকে। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাই এখান থেকে মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে যদি একটা সিকিউ আসে, কোন টপিকটা আপনি বাছাই করবেন, তখন আমি গ নম্বরে হাইড্রোজেন বন্ড, ঘ নম্বরে ফাজানের নীতি নিব। আর যদি দুই সেট সিকিউ নিই, তখন দেখা যাবে যে গ নম্বরে হাইড্রোজেন বন্ড, ঘ নম্বরে ফাজানের নীতি নেওয়ার পরে 2 নাম্বার সিকিউতে গ নম্বরে আমি পি ব্লক থেকে একটা প্রশ্ন নিব, আর ঘ নম্বরে হচ্ছে আমি ডি ব্লক থেকে একটা প্রশ্ন নিব। এটা হচ্ছে দুই সেটের জন্য। আবার উল্টাটাও রিভার্সও হইতে পারে, আমি হাইড্রোজেন বন্ড, ফাজানের নীতি, ভ্যাসপার থিওরি এগুলাকে বাদ দিয়ে আমি পি আর ডি ব্লক থেকে এক সেট সিকিউ করতে পারি। ঠিক আছে, সো আমার টোটাল মিলে এই চ্যাপ্টারটা যদি আমি একবার সুন্দর মতো পড়ে ফেলি, তাহলে এখান থেকে বিভিন্ন টাইপের প্রশ্ন পাবো। এটা দুইটা সেগমেন্ট, পি আর ডি ব্লকের একটা সেগমেন্ট, আর একটা হচ্ছে বন্ধনের একটা সেগমেন্ট আছে। বন্ধনের সেগমেন্টে আমার যেমন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভ্যাসপার থিওরি, হাইড্রোজেন বন্ড, ফাজানের নীতি। ফাজানের নীতি নিয়ে তো কথা বলা হয় নাই। ফাজানের নীতিতে তুমি বেসিক্যালি কি কি পাবা, ফাজানের নীতিতে তোমার নিচের কোনটি বেশি আয়নিক, আয়নিক যৌগ কোনটা বেশি, নিচের কোনটা বেশি সমযোজী, এই টাইপের যেই ব্যাখ্যাগুলা, এইগুলা হচ্ছে সবচেয়ে বেশি আসতে দেখা যাবে। বা আয়নিক যৌগের ব্যাখ্যা তোমাকে দিতে হবে, তারপরে সমযোজী যৌগের ব্যাখ্যা দিতে হবে। উদ্দীপকে কয়েকটা যৌগ থাকবে, এর মধ্যে কে আয়নিক, কেন আয়নিক, কে সমযোজী, কেন সমযোজী, এগুলোর ব্যাখ্যা দিতে হবে ফাজানের নীতি দিয়ে। অথবা এরকম হইতে পারে উদ্দীপকে কিছু যৌগ দেয়া থাকবে, সেগুলোর মধ্যে তোমার কার দ্রাব্যতা বেশি, কার দ্রাব্যতা কম, কার পরিবাহিতা বেশি, কার পরিবাহিতা কম, এগুলার ফাজানের নীতি ওয়াইজ ব্যাখ্যা তোমাকে দিতে হতে পারে। তো এখান থেকে ফাজানের নীতি থেকে সিকিউ আসলে এভাবে আসবে, আর যদি সিকিউ না আসে, এমসিকিউ আসে, তাহলে এভাবে আসবে, নিচের কোনটি সবচেয়ে বেশি আয়নিক, নিচের কোনটি সবচেয়ে বেশি সমযোজী, নিচের কোনটির দ্রাব্যতা বেশি, নিচের কোনটির পরিবাহিতা বেশি। এইভাবে চিন্তা করলে তুমি সমযোজী যৌগ থেকেও অ্যান্সার, এই ফাজানের নীতি থেকেও অ্যান্সার করতে পারবা, ফাজানের নীতি থেকেও অ্যান্সার করতে পারবা। এই হচ্ছে আমাদের ওভারঅল এই চ্যাপ্টারে আমরা যা যা লাগবে তাই তাই দেখলাম। এছাড়া ব্যাখ্যামূলক প্রশ্নে সিগমা এবং পাই বন্ধন, এগুলা বিভিন্ন সময় পরীক্ষা আসতে দেখা যায়। সিগমা এবং পাই বন্ধনের যে বেসিকগুলো আছে, এগুলো একটু সুন্দর মতো পড়ে রাখবা। সিগমা এবং পাই বন্ধন গণনা থেকে এমসিকিউ আসতে দেখা যায়, এটা খুব রেয়ার, বাট বলে রাখলাম যদি আসে, যদি এই টপিকটা তোমার ভালো মতো পড়া থাকে, এটাও তোমাকে পারতে হবে, এই টপিকটাও খুব সুন্দর মতো পড়ে ফেলতে হবে। ওভারঅল আমি যা যা এখানে তোমাকে দাগাই দিছি, বলে দিছি, এগুলা খুব ভালো মতো পড়ো, এগুলা থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। বিশেষ করে ইথানোয়িক অ্যাসিডের ডাইমার, বরফের গঠন, এগুলা ভালো করে পড়ো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার, এগুলো ভালো করে পড়ো, এগুলা থেকে প্রশ্ন আসলে যেন তুমি পারো ইনশাল্লাহ। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি আমাদের এই চ্যাপ্টারে ওভারঅল বেসিক অ্যানালাইসিস। এই টাইপের প্রত্যেকটা চ্যাপ্টারে অ্যানালাইসিস ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা। টপিক ওয়াইজ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা। এই কয়েকদিন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখো, ইনশাল্লাহ তোমার কেমিস্ট্রি প্রিপারেশন একদম 100% সাপোর্ট দেওয়ার জন্য আমরা আসি। আর ক খ এর উপর যদি ক্লাস লাগে, তাহলে আমাকে বইলো, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ক খ এর উপর একটা সাজেশন পিডিএফ অথবা ক্লাস দিয়ে দেওয়ার। এটা যদি লাগে তাহলে কমেন্টে জানাবা ভাইয়া লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।